তার কারণ হলো ওই শরীরটা খারাপ ছিল আর সেই জন্য। তারপর এখন একটু ঠিক আছি মোটামুটি, আর গলাটা অনেকটা ছেড়ে গেছে। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, বলতে গেলে পুরোনো কথা। তো আমার সি সেকশনের কথা, মানে যখন আমার মেয়ের ডেলিভারি হয়েছিল সেই অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্টে বলি আমার কেন সিজার হয়েছিল। তো আমার সিজার হয়েছিল তার কারণ প্রথম দিকে সব কিছুই নর্মাল ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো নর্মালে হয়ে যাবে, আমার কোনোটাতে অসুবিধা ছিল না, যদি সিজার বা নর্মাল যে কোনো একটাতেই হোক, ভালোভাবে হোক, এটাই চেয়েছিলাম ফার্স্টের থেকে। তো যখন ওই গলাটা এখন একটু বসে আছে তো সেই জন্য, যাই হোক, তো যখন পরে ডেট চলে আসছিলো কাছে 36 উইক, তখন হঠাৎ করে ডাক্তার বলছিল যে যখন ইউএসজিটা দিয়েছিল তখন সেই ইউএসজিতে ধরা পড়লো যে জল অনেকটা, যে বাচ্চার যে থলিতে থাকে যে জলটা, মানে যে লিকুইডটা থাকে সেটা অনেকটা কমে এসেছে। তো তারপরে ডাক্তার আমাকে কিছু মেডিসিন দিয়েছিল আর কিছু দিনের টাইম দিয়েছিল। তো সেই টাইম দেওয়াতে কিন্তু তাতেও কিছু হয়নি। তো জল দিন 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 কমে আসছিল বলে 37 উইকে আমার সিজারটা হয়। ইমিডিয়েটলি ডাক্তার মানে ভর্তি করে অ্যাডমিট নিয়ে তখন আমার সিজারটা করে দেয়, মানে সি সেকশনটা হয়ে যায়। তো সিজারের অভিজ্ঞতা, ডাক্তার যেদিন ডেট দিয়েছিল সেটা ছিল বৃহস্পতিবার, বলেছিল শুক্রবার দিনকে একটা টেস্ট করাতে, তারপর রবিবার ভর্তি করে নিতে, মানে করে দিতে হসপিটালে। তার আর যদি কোনো সেরকম অসুবিধা হয় ওনাকে ফোন করতে। তো যখন আমি মানে শনিবার রাত্রিবেলা আমার মনে হচ্ছিল বাচ্চা যেন সেরকম নড়ছে না, আমি ডাক্তারকে ফোন করেছিলাম। তো উনি বললো তুমি রবিবার সকালে ভর্তি হয়ে যাও, যে ডেট দিয়েছি সেই ডেটে ভর্তি হয়ে যাও। তো রবিবার সকালে ভর্তি হলাম নার্সিংহোমে, আমার হয়েছিল বিনায়ক নার্সিংহোমে, দমদমে। তো সেখানে ভর্তি হলাম, ভর্তি হয়ে রবিবার দিনকে সকালে ভর্তি করানো হলো। তখন ঠিক ডাক্তার 7টা, মানে সকাল 6টার সময় আমাকে, 5টার সময় আমি এখান থেকে গাড়ি ধরে বেরিয়ে গেছি, 6টা 6:30টার মধ্যে আমি অ্যাডমিট হয়ে গেছি হসপিটালে। তারপর ডাক্তার এসেছিল 7টার সময়। ডাক্তার যখন আমাকে এই আসার পরে 7:30 পৌনে 8টার মধ্যে আমাকে ওটিতে শিফট করা হয়। তারপরে যথারীতি সিজারটা, যখন আমি সিজারে ঢুকছিলাম তার আগে তো বাচ্চার হার্টবিট চেক করে নেয়, সেলাইন করানো হয়। তো আমার আমার একটু নার্ভাসনেস তখন ছিল না, একটুও ছিল না, একটু ভয় লাগছিল না। কেন ভয় পেয়ে লাভ নেই, আমি শুধু একটাই কথা ভাবছিলাম সব কিছু ভালোভাবে হয়ে যাক, সব কিছু ভালোভাবে হয়ে যাক, এটাই ভাবছিলাম, আর কোনো নেগেটিভ কিছুই ভাবছিলাম না। তারপরে আমি ওটিতে যখন গেলাম ফার্স্টে আমাকে একটা সই করানো হলো কাগজে, জানি না কাগজে কী লেখা ছিল, আমি সেই সময় পড়তে পারিনি। একে তো শুয়ে শুয়ে সই করেছি, আর সেই সময় না আমি চোখে সবই আবছা দেখছিলাম, আমি জানি না কাগজে কী লেখা ছিল, আমি সই করে দিয়েছিলাম, মানে সই করতে বলেছিল তাই সই করেছিলাম। আর তখন গার্জেন যারা ছিল, বাবা ছিল, দাদা ছিল, হাজব্যান্ড ছিল, তাদের কাছেও কিছু সিগনেচার নিয়েছিল, নিয়ে তারপরে আমাকে ওটিতে শিফট ফাইনালি করলো। তো ওটিতে গিয়ে ফার্স্টে আমাকে আগে শুয়ে নিয়ে গেছিলো, তো বসালো, বসিয়ে আগে টেনে বসালো, মানে বসিয়ে পিঠে যে ইঞ্জেকশনটা দেয় যেটা অ্যানাস্থেসিয়া করে, সেটা ইঞ্জেকশন দিল, একটাই দিয়েছিল। তাতে বলছিল তোমার অবশ হয়েছে, আমি না বুঝতে পারছি না অবশ হয়েছে কিনা, আমি বলছি না না হয়নি, বলে এই থামো তো, তোমার সব কিছু অবশ হয়ে গেছে, তুমি পা তোলো তো, পা তুলতে পারছি না, তখন বুঝলাম মনে হয়েছে, কিন্তু আমার না কিছুই ফিলিংস হচ্ছিল না। যাই হোক, তারপরে ওই অ্যানাস্থেসিয়া করার পর সঙ্গে সঙ্গে মুখের সামনে একটা এরকম কভার দিয়ে তারপরে দুপাশে হাত বেঁধে দিয়েছিল, হাত বেঁধে তারপরে শুরু করে দিয়েছিল, মানে যে সিজারে মানে এই কি বলবো প্রসেসটা। তখনও বুঝতে পারি আমি ভেবেছি মনে হয় কিছু দিয়ে একটা তোমার তুলো দিয়ে মোছামুছি না, আমি ওইটা বুঝতে পেরেছি, মানে তার আগে কি মানে কি হচ্ছে বুঝতে পারিনি। যখন খুব প্রেশার দিয়ে বেবি বের করানো হচ্ছে তখন বুঝলাম ও তার মানে পেট কাটা হয়ে গেছে, বেবিও হয়তো বের করছে। তারপরে বেরিয়েই তো কান্না, ফার্স্ট যখন ওর ভয়েসটা শুনলাম কান্নার, ফিলিংসটা এত ভালো ছিল, আর মানে কি বলবো। বের করানোর পর মোছামুছি করে তারপর আমাকে দেখাচ্ছে, তো দেখি বলে দেখো কি হয়েছে তোমার। আমি আমি না তখন দেখছি, মানে ওকে ওকে দেখেই যাচ্ছি হাঁ করে, যে এটা আমার বেবি, মানে এতদিন যাকে পেটুতে ছিল, যাকে এত ভালোবেসে, তাকে চোখের সামনে প্রথম দেখার যে ফিলিংসটা। তো যখন ফার্স্ট দেখাচ্ছে আমাকে তখন সেটা আমার বেবি। যাই হোক, ডাক্তার বাবা জিজ্ঞেস করছে কি হলো, বলতে বলছি তো তোমার কি হয়েছে। তখন আমি বললাম হ্যাঁ আমার মেয়ে হয়েছে, বুঝতে পেরেছি আমার মেয়ে হয়েছে, ঠিক বুঝেছো তো,
এটা তোমার মেয়ে হয়েছে, এটা তোমার মেয়ে। আমি বলছি হ্যাঁ। তাহলে আমি বাইরে নিয়ে যাই, ওর বাবাকে দেখাই। আমি বলছি হ্যাঁ দেখান। তারপর বাইরে বেরোলো, যারা ছিল গার্জেন সবাইকে দেখানো দেখানো হলো। আর তখন তো খুব কান্না করছে। তারপরে ওই ডাক্তারি যেভাবে তোমার ডাক্তারিতে বেবিদের তো চেক আপ হয়, অনেকগুলো ভ্যাকসিন হয়ে যায় সঙ্গে সঙ্গে, তো সেখানে ডাক্তারের কাছে বেবি চলে গেছিলো। আর আমার তো মানে কি বলবো, এত মানে এক্সাইটেড লাগছিল। আর তারপরে আমি ভাবছিলাম যে বাচ্চা ঠিক আছে কিনা, এটা কতক্ষণে শুনবো। তারপরে কিছুক্ষণের মধ্যে সমস্ত মানে সিজার পেস্টিং ফেস্টিং সমস্ত কিছু কমপ্লিট করে তারপর আমাকে মানে এতে করে নিয়ে, বেডে করে নিয়ে সোজা আমার রুমে শিফট করলো। যখন আমার রুমে গেছি তখন আমি এবার সবার ভিডিওতে দেখেছিলাম যে মানে বেবি হওয়ার পর অনেকেই হাতে বেবি পায় না, কারণ অনেকে বেবিকে এনআইসিতে রাখতে হয়, অনেকে এই করতে হয়। তো আমি যখন গেছি, কেন আমি এসব ভিডিও টিডিও দেখে তারপরেই গেছি। আমি যখন বেডে গেছি আমি দেখছি আমি বেডে যাওয়ার আগে, মানে আমি আমার রুমে যাওয়ার আগে আমার মেয়ে অলরেডি ওখানে রুমে বসে মানে রয়েছে। আমি তো আরও শখ। তখন ওকে অলরেডি মানে আয়া যে দেখছিলেন, যে মাসিটা, তার হাতে দেওয়া হয়েছে, তিনি ভালো করে ওই কাপড় টাপড় করে করছিলেন। আমি তখন ওকে হা করে দেখছি। এবারে আমাকে তো বেডে শিফট করানো হলো। তারপরে না মানে সিজারের পর ভীষণ ঠান্ডা লাগে, কেন ঠিক বুঝি না, ভীষণ ভীষণ একটা শীত করে, কম্বল টম্বল গায়ে দিয়ে চুপচাপ রয়েছি। তখন মেয়ে চুপচাপ রয়েছে। তারপরে কিছুক্ষণ পর তো খুব কান্না করছে ব্রেস্ট ফিডিং করানোর সময়। আর সেই সময় না কি হয়, অ্যানাস্থেসিয়াটা না অপারেশনের কিছুক্ষণের মধ্যেই কেটে যায়। তারপরে আস্তে 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 যন্ত্রণাটা স্টার্ট হয়। আর সেই সময় তো মানে আমার এতটা কষ্ট লাগছে, আমি ঠিক করে না ব্রেস্ট ফিডিং করতে পারছিলাম না সেই সময়। আর যেহেতু আমি ঠিক করে উঠতে পারছি না, ওকে ব্রেস্ট ফিডিংও করাতে পারছি না। আর এদিকে মানে যারা নার্স ছিল ওরা ছিল, কী হলো, করাও, এ করাও, সে করাও, ঠিক করে ধরো। আর এক হাতে সেলাইন আর সবই সিজার, আমি না ওকে ঠিক করে ধরতে পারছি না। ঠিক করে মানে কী করবো বুঝতে না, এদিকে কান্না করছে, এদিকে কষ্ট হচ্ছে, কী করবো মানে সেই সময় না। যাই হোক কোনো রকমে পেছনে বেডটা একটু উঁচু করে দেওয়া হলো, তাতে ওকে একটু ব্রেস্ট ফিডিং করালাম, কিছুক্ষণ চুপ হলো, আবার এইভাবেই চলছিল। তো যাই হোক যখন হয়েছে যেদিনকে, তার দুদিন পরে আমার তো এখানে ডাক্তার ব্যান্ডেজটা খুলে দিয়ে আবার অন্য একটা পরিয়ে দিল। তা বললো অনেকটাই ঠিক, তোমার আসলে শুকিয়ে গেছে, তোমার অসুবিধা হবে না, এরপর তোমাকে কালকে ডিসচার্জ করা দেওয়া হবে। যাই হোক আমাকে হসপিটালে 3 দিন রাখা হয়েছিল, 4 দিনের দিন ডিসচার্জ হয়েছিল। কিন্তু আমি একটা দিনও ঘুমাতে পারিনি। আমার শুধু এত বোরিং লাগছিল, আমার মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব, কখন আমি বাড়ি যাব, মানে বাড়িতে গিয়ে রেস্ট নিলেও তো হয়, যদিও বা তততেই ছাড়ে না। তারপরে 2 দিনের মাথায় আমি নিচে হাঁটা চলা সব করেছি। আর ডাক্তার যেদিনকে আসলো চেক আপ করলে বলে হাঁটা চলা তুমি স্টার্ট করে দাও। মানে প্রথম একটু কষ্ট হচ্ছিলো, কিন্তু না অতটাও কষ্ট হয় না। ওই ভাবলেই কষ্ট, কিন্তু যখন দেখবে তুমি মা হয়ে যাবে আর তোমার সামনে যখন ছোট্ট একটা বেবি থাকবে, তখন তোমার কোনো কিছুতে কোনো কষ্ট হবে না। তো যাই হোক তারপরে হাঁটাচলা করেছি, উঠেছি বেডে। তারপরে যখন পরের দিন একদম নর্মাল হাঁটাচলা করেছি, কোনো অসুবিধা হয়নি। শুধু কিছুদিন অসুবিধা হয়েছিল ওই উঁচু নিচুগুলোতে অসুবিধা হয়েছিল। গাড়ি করে বাড়ি আসার সময় যখন ওই বাম্পারগুলো পের হয় না, আর আমার যে গাড়িটা ঠিক করেছিল বাড়ি আসার জন্য এতটাই বাজেভাবে চালিয়েছিল, রাফভাবে। রাস্তা তো গর্ত ফত, তারপরে ওইগুলো থাকে, উঁচু নিচু তো থাকে, আর এত জোরে জোরে চালাচ্ছিল, বারবার বলছি একটু আস্তে চালান, একটু আস্তে চালান, বারবার বাড়ির লোকও বলছিল। কিন্তু উনি ওনার মতন ওই কানে একটা হেডফোন দিয়ে কথা বলছে না, গান শুনছে, বুঝলাম না, ওইভাবে চালাচ্ছিল। তো খুব তখন খুব লাগে, মানে উঁচু নিচু একটু হলে না খুব লেগেছিল। তো যাই হোক মোটামুটি আমার সিজার যদি বলি খুব ভালোই এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু আমাকে হসপিটালে আবার মেয়ে একটু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আমাকে মোটামুটি হসপিটাল, তারপরে আবার অন্য একটা হসপিটালে শিফট হতে হয়েছিল কিছুদিনের মধ্যে। সেখানেও আমাকে 6 দিন থাকতে হয়েছিল। তা সেটাই আমার কাছে খুব কষ্টের দিন হয়েছিল। যাই হোক তারপরে সব কিছু বড়বড় হাসপাতালে সব কিছু ঠিক আছে, মানে সব কিছু তারপর ঠিক হয়ে গেছিলো, তারপর বাড়ি চলে এসেছিলাম। তো সিজারের এক্সপিরিয়েন্স বলতে আমার কাছে ঠিকঠাকই, মানে তেমন কোনো হয়নি। জানি নর্মালি হলে যেটা মানে অত বেশি ব্যথা হয় না, কারণ যখন হয় তখন হয় ব্যথাটা, হলে তা মানে পরে আর ব্যথাটা হয় না। কিন্তু সিজারে হলে যখন হয় তখন তো কিছু বোঝা যায় না, পরে ব্যথাটা টের পাওয়া যায়, পরে অনেক দিন ব্যথাটা থাকে। আমার মোটামুটি ব্যথাটা অনেক দিনই ছিল, 1 মাস তো পুরো ব্যথা ছিল। আর পেছনের সাইডে ব্যথাটা কিন্তু বলতে গেলে 4-5 মাস মতন ছিল। 6 মাসের পর থেকে আর কোনো ব্যথা ছিল না, ব্যথাটা অনেকটা ঠিক হয়ে গেছিলো 6 মাসের পর থেকে। আর যদি পুরোপুরিভাবে মানে সুস্থ হয়েছি তাহলে 1টা বছর টাইম লেগেছিলো আমার সিজারের পর, মানে একদম ফিট
কাজে কর্মে সব কিছুতে আমি ফিট একদম ঠিকঠাক করতে পারছি আগের মতন, সেটা আমার হতে 1 বছর টাইম লেগেছিল। ওপর থেকে ঠিক থাকলেও ভেতর থেকে একটু উইক ছিলাম 1টা বছর, তারপর পুরো ঠিক হয়ে গেছি। তো এখন দৌড়ে হাঁটতে সবই করতে পারি, শুধু যেটা করতে পারি না সেটা হলো ভারী বালতি নিয়ে সিঁড়িতে উঠে মানে উঠি না। কেন, একবার উঠেছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম, কোমর ব্যথা, পেটে ব্যথাতে। তারপর থেকে আর উঠি না, এই ভারী কাজগুলো করি না। মোটামুটি এমনি ম্যাক্সিমাম সব করা যায়, তো কোনো অসুবিধা হয় না। তো সিজার হোক নর্মাল হোক যেভাবেই হোক, সবার কাছে এটা খুবই স্পেশাল একটা মায়ের কাছে, খুবই স্পেশাল দিন আর খুবই স্পেশাল মুহূর্ত। কষ্ট দুই দিকেই কষ্ট আছে, আমার মনে হয় কোনো দিকে কমতি নেই, দুই দিকেই খুব কষ্ট আছে, কিন্তু ভীষণ আনন্দও আছে। তো এই হলো আমার সিজারের গল্পটা, এটা আমি রেখে দিলাম আমার ভিডিওতে। এই ভিডিওটা অনেক দিন থাকবে, যখন আমার মেয়ে বড় হবে তখন হয়তো ও দেখবে একদিন যে আমি ওরই গল্প একদিন এখানে বলেছি। তো আজকের জন্য এতটাই, টাটা বাই বাই। আর কেমন তোমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আমার সঙ্গে শেয়ার করো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করো পারলে। যদি কোনো কিছু জানার থাকে, যদি কিছু বলার থাকে তো কমেন্ট করো অবশ্যই। চলো টাটা।